ওই শহরে যারা ওই সারাক্ষণ কল খুলে রেখে দেন, মানে জল অপচয় করেন, জল নষ্ট করেন, আজকের পর্বটা কিন্তু আপনাদের জন্য। আপনারা অবশ্যই কিন্তু পর্বটা দেখবেন যে এই সুন্দরবনের এইরকম প্রত্যন্ত গ্রামগুলোতে পানীয় জলের ঠিক কতটা অসুবিধা, এবং জলের কালারটাও দেখাবো, একটু ধৈর্য ধরে দেখুন। এই দেখুন সাইকেলে করে যাওয়া হচ্ছে, কতটা দূর থেকে জল আনতে হয়, কতটা দূর থেকে। এই বাড়ির যিনি বয়স্ক মহিলা, মানে উনি অসুস্থ, উনি চলে গেছেন আস্তে আস্তে করে প্রত্যেকটা ড্রাম বোতল সবগুলো নিয়ে। আর এই মেসমশাই আর আমি দুজনেই যাচ্ছি জলগুলোকে আনার জন্য। টাইমের জল আসে, কিন্তু প্রত্যেকটা বাড়িতে পাইপলাইনের কাজ হয়েছে যেটুকু শুনলাম, কিন্তু সেটা এখন অদূর ভবিষ্যৎ কী হবে সেটা বলা খুব মুশকিল। অনেকটা দূর থেকে জল আনতে হয়, ফলে এখানে জলটা কিন্তু খুব হিসাব করে খরচা করতে হয়। জলটা খুব একটা ভালোও না। আর মেসমশাই আমাদের এরিয়াতে সারাক্ষণ লোকে কল খুলে রেখে দিয়েছে, জল পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা জলের মর্মটা বোঝে না, সবসময় পেয়ে যাচ্ছে, 4 টাইম জল আসছে, তারা মর্মটা বোঝে না যে কতটা কষ্টর পরে একটু খাওয়ার জল জোগাড় করতে হয়। আমি আমার চরঘেরি বাড়িতে দেখেছি মিনিমাম 2 থেকে 2.5 কিলোমিটার দূরে যেয়ে জল আনতে হয়, 2 থেকে 2.5 কিলোমিটার দূরে যে জল আনতে হয়। এখন একটু কাছাকাছি বিভিন্ন কল হয়ে গেছে, সেখান থেকে নেওয়া যায়। এক ফোঁটা জলের কতটা মূল্য, কারণ এটাও কিন্তু সম্পূর্ণ নোনা জল। এখানে জল কিন্তু কোনো কাজে লাগে না, সম্পূর্ণ নোনা জল। এবং জলের কালারটা দেখলে আপনারা বিস্মিত হয়ে যাবেন যে এরকম জলের কালার হতে পারে। মানে আমি জলটা দেখাবো আপনাদের বাড়িতে এসে, দেখলে বুঝতে পারবেন। গ্রামীণ জীবন বোট থেকে দেখছেন, শুধু ভাবছেন যে মানুষগুলো এতটা অসুবিধা রয়েছে। হয়তো অনেকে ফিলিংস করতে পারেন, আপনারা বুঝতে পারেন, কিন্তু সত্যিই খুব কঠিন। এখানে সারভাইভ করা প্রচণ্ড কঠিন। পরপর যে উন্নতটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, সেই উন্নতটা হয়নি, সব পকেটে ঢুকিয়েছে। করার জন্য দিয়েছিল, কিন্তু দিলে কি হবে, এটা তো সব ভাগ মানা করে খাওয়া হবে। হ্যাঁ, এইগুলো হবে না, তাহলে কতটা কষ্টের দিন আমাদের সামনে এসে থাকবে। আবার বর্ষাকালে হলে ধরুন এই জলটা লাগবে, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বলুন, বৃষ্টিটা কমা অবধি আমাকে ওয়েট করতে হবে এই জলের জন্য। দেখুন আমি কিন্তু বাড়ি থেকে একবারও ক্যামেরা কিন্তু কাট করিনি। এখন কতটা যাব আমি জানি না, কতটা যাব। এখনও যেতে হবে ওই দোকান অবধি। আচ্ছা, ওখানে যদি জল না পাওয়া যায় আরেকটু ভেতরে যেতে হবে। বাবা দেখুন, শুধু জলের সংগ্রহে বেরিয়েছি, আর জলের ওখানে গিয়ে যখন দেখবেন না, দেখবেন পুরো মানে কত লাইন জল নেওয়ার জন্য, কতটা লাইন। এই জলের সমস্যা এই আমাদের ঢাকুরিয়া কিংবা বালিগঞ্জ এইসব জায়গাগুলোতেও কিন্তু রয়েছে। আপনারা দ্বিমত করতে পারেন, কিন্তু আমি যেটুকু দেখি এখানে কতটা নিচুতে সেইখান থেকে জল সবাইকে, বাড়ির মহিলাদের আপনাদের কালেক্ট করতে হয়। কিন্তু জলের গুরুত্ব কিন্তু কেউ বোঝে না। আমি যেখানে থাকি সেখানে প্রত্যেকটা মানুষকে বলি, আর সবাই মনে করে এ তো পাগল, জল নিয়ে এত কথা বলার কি আছে। কলে জল আছে, কল খোলা রয়েছে, একটা গামলা বসানোর জন্য বিকাল 4টে থেকে 6টা অবধি জলটা পড়ে যায়, শুধু একটা গামলা বসানোর জন্য। ভাবুন আমরা ঠিক কোন জায়গায়, কি মানসিকতা নিয়ে বসবাস করছি। আচ্ছা, এই দেখুন আমি কিন্তু এখনো অবধি ভিডিওটা কাট করিনি, একভাবেই রেখে দিয়েছি। দেখুন জল পড়ছে, দেখুন একবার জলটা দেখাই। জল চলে যায়, এই যে জল পড়ছে, দেখাতে পারছি হয়তো।
এই যে বাড়ির সেই বয়স্ক মহিলাটা দেখুন কত কিছু একবারে নিয়ে এসছে। বড় এইটুকুনো এই ধারে এখানে ভর্তি। জলের কালারটাও দেখাবো আপনাদের। বোতলগুলো দেখলে বুঝতে পারবেন, বোতলগুলো দেখলে ডিজেলের বোতলে যেরকম কালার হয় এই একটা সেরকম ডিজেলের বোতলের মতো। এগুলো কিন্তু প্রায় সব নতুন বোতল, প্রায় ওনাদের সব নতুন বোতল, প্রত্যেকটাই নতুন বোতল। কারণ ওনাদের যেহেতু ওই ট্যুরিস্টরা বোতলগুলো রেখে দিয়ে চলে যায়, সেই বোতলগুলো ইউজ করে। প্রায় সব নতুন বোতল, একটাও পুরনো বোতল নেই। আর বোতলগুলোর কালার দেখুন, জলের কালার ডিজেলের মতো, ডিজেলকেও হার মানিয়ে দেবে। এই দেখুন জল পড়ছে, উনি ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছে। এক এক ফোঁটা জল। প্লিজ এখনই সবাই সাবধান হয়ে যান, এইভাবে জল অপচয় করবেন না। জল দেখুন, ইস। ওই যে উনি সাইকেলে করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। জল ভরতে যাওয়ার সময় ছোট্ট একটু ভিডিও করেছিলাম। আর জল ভরে আনার সময় এরকম সাইকেলে দুদিকে দুটো এরকম ড্রাম, সামনে বোতল, অলরেডি এরকম দু ধাপ চলে গেছে। একটা ফ্যামিলিতে কতটা জল লাগে বলুন তো। এবার শহর থেকে যখন কেউ আসে তাদের তো আর তাদের সমস্ত কিছু এই জলেই করতে হয়। যদিও আমি পুকুরের জলই ব্যবহার করছি, আমি জানি কতটা কষ্ট। তো সত্যি এটা যদি বৃষ্টি হতো এই সময়টা, বলুন তো, ভিজে ভিজে এই সাইকেলে করে করে এই জলগুলো নিয়ে যেতে হতো। আর যেই বয়স্ক মহিলাটা ওই জলটা ভরছিল, মানে বুঝতে পেরেছেন উনি কতটা অসুস্থ, তারপরে ওনাকে যে ওখানে যেতে হয়েছে। গ্রামের জীবন খুব কঠিন, খুব কঠিন। আমরা শহরে থেকে মনে করি গ্রামে মানুষগুলো অন্তত ভালো তো আছে। হ্যাঁ, সত্যি কথা বলতে খাওয়া দাওয়া, জীবন জীবিকা, এদের আমাদের মতো এত টেনশন, এত মানে এত টেনশনের না। কিন্তু সারভাইভ, প্রতিটা মুহূর্তে সারভাইভ করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে, সব কিছুর জন্য। এবার চললাম জাল রিপেয়ারিং করতে। রিপেয়ারিং করতে মিনস করাতে। তো এগুলো আগে কিন্তু বাড়িতেই হয়ে যেত। আপনারা জানেন যে বাড়ির যারা বয়স্ক মানুষরা রয়েছেন ওনারাই কিন্তু জালগুলোকে রিপেয়ারিং করতেন। কিন্তু এই বাড়ির যিনি সবথেকে বয়স্ক, যিনি, উনি তো অসুস্থ। তো ওনার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তো জালটাকে রিপেয়ারিং করতে নিয়ে যাবো বলছে, অনেকগুলো টাকা লাগবে। কত টাকা লাগবে, সম্পূর্ণ বিস্তারিত কিভাবে জাল রিপেয়ারিং হচ্ছে, সমস্ত বিস্তারিত কিন্তু আজ এই ভিডিওর মধ্যে থাকবে। অবশ্যই কিন্তু সাথে থাকুন। অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূর, প্রায় 5 কিলোমিটার দূরে যে উনি শুধু জালই রিপেয়ারিং করে। তো ওনার কাছে আরও অন্যান্য জায়গারও মানুষজন থাকবে, তো সেখানে অনেকটা সময় চলে যাবে। রিপেয়ারিং করে তারপরে জাল নিয়ে এসে আবার নদীতে যাব। তো সাথে থাকুন, চলুন। আমাদের গঙ্গাবাবু জাল হাতে বেরিয়ে পড়েছেন। এবার অনেকটা দূর, হ্যাঁ। তো আমি বললাম আমি হেঁটেই যাব, আমি সাইকেলে যাওয়ার দরকার নেই। উনি বললেন ঠিক আছে। তো উনি সাইকেলটা তবু নিয়ে নিলেন, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। সাথে থাকুন। চললাম মহৎ কাজ, মানে জীবন জীবিকার যে প্রধান উৎস মাছ, মাছ ধরার যে জাল, মাছ নয় মাছ ধরার যে জাল, সেই জাল রিপেয়ারিং করতে বেশ অনেকক্ষণ হাঁটছি। মোটামুটি 45 মিনিট হয়ে গেল হেঁটেই যাচ্ছি। বোটে সব প্যাসেঞ্জার এসছে। আবার অনেকগুলো বোট আছে যে বোটগুলো আজকে ভাড়া নেই, ওদের হয়তো কালকে পরশু থেকে ভাড়া আছে। তো তারা সারাক্ষণ বোটেই থাকে, বোটেই রান্নাবান্না হয়, বোটেই খাওয়া দাওয়া হয়। দেখছেন ওটা একটা জেলে নৌকা। ওনার কাজ সিজন অফ সিজন কিছু নেই, ওনার কাজ হচ্ছে নদীতে মাছ ধরা। ফাইনালি আমি আর গঙ্গাবাবু দুজনে সাইকেল চালাচ্ছি, অফ রোডিং যেটাকে বলে, অফ রোডিং। রাস্তা মাঝখান থেকে এরকম ভেঙে গেছে, ওই সাইডে ভেঙে গেছে। যখন ওয়েট পড়ে দুদিকে, যেহেতু ইঞ্জিন ম্যান বেশি চলে এই রাস্তায়, যখন এই দুদিকে ওয়েট পড়ে রাস্তা দুদিকে এরকম ভেঙে যায়। খুব একটা শক্তপোক্ত না হলে যেরকম হয়। আমি বললাম আমি চালাই সাইকেলটা, উনি বলছেন না তুমি বুঝতে পারবে না, উনিই চালাচ্ছি। আমাকে এই বুড়ো বয়সে দুই বুড়ো একসাথেই যাচ্ছি।
আর ইঞ্জিন ভ্যান দেখতে দেখতে যাচ্ছে। আমরা ইঞ্জিন ভ্যান দেখতে দেখতেই যাচ্ছি। ইঞ্জিন ভ্যান তো এখন খুব চলা কম হয়ে গেছে। একদম। এখন অনেক ভ্যানে আবার দেখছি ব্যাটারি লাগিয়ে দিয়েছে, সামনে দিয়ে ভ্যান বেরিয়ে গেল কিন্তু আমি বললাম এর তো কোনো আওয়াজ নেই। ও আচ্ছা, যেমন এই ভ্যানটা দেখুন, এই ভ্যানটার কিন্তু ইঞ্জিন ভ্যান, এ যখনই চলবে বিশাল একটা আওয়াজ করে যাবে এবং সবাই অ্যালার্ট হয়ে যাবে, ভাই ইঞ্জিন ভ্যান আসছে, বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়াবে। অনেকটা দূর থেকে যখন ও আসে তখনই আওয়াজ দিতে থাকে, সেই আওয়াজের মানে পরিপ্রেক্ষিতেই অনেকে বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে থাকে যে আমি যাব। এই যে পাকা বাড়ি দেখছেন, এগুলো একটা সময় সম্পূর্ণ মাটির বাড়ি ছিল, পাড়ার মধ্যে একটা কি দুটো পাকা বাড়ি, আর গভর্নমেন্ট স্কুলগুলোই একমাত্র পাকা থাকতো, তাছাড়া সব মাটির বাড়ি। আমি কি ভুল বললাম? একদম, কারণ আমি বহু বছর ধরে এই সুন্দরবনে আসছি। আমার ভিডিও যদি আপনারা দেখেন, কি ডিফারেন্স পাবেন জানেন তো? গ্রামের সাথে শহরের বেসিক যে ডিফারেন্সগুলো, সেটা দৈনন্দিন জীবনের চেন পড়ে গেল। দাঁড়ান, সামনে একটা নাবি, এখানে একটা মন্দির, এর মধ্যে ব্যাঘাতও ঘটে গেছে, সাইকেলের চেনটাও পড়ে গেছে। রাখেন, সাইকেলের চেনটা তুলতে হবে। চেন কেটে গেল না চেন তুলে গেল? সাইকেলগুলোর অবস্থা দেখেছেন? সাইকেলগুলোর অবস্থা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই দেখুন, কতদিন হবে এই সাইকেলটার বয়স? খুব যদি বেশি হয় 5-7 বছর, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। সব নোনা তো, এখানে ওয়েদারটা নোনা, সমস্ত লোহার যে কোনো জিনিসপত্র সব দেখুন এরকম জং পড়ে যায় সব। এই দেখুন, সব জং পড়ে যায়, সব জং পড়ে যায় পুরো একদম, মানে যে কোনো লোহার জিনিস। আর সাইকেলে তো আর রং করা যায় না, যেরকম কোম্পানির থাকে সেগুলো পুরো জং পড়ে এরকম নষ্ট হয়ে যায়। সাইকেলগুলো, বাইকগুলো, যে কোনো জিনিস, বাইক আপনি নিয়ে আসবেন 2 বছর চালাবেন, দেখবেন চারিদিকে জং পড়ে গেছে, এত বাজে হয়ে যায়, যেহেতু নোনা ওয়েদার বলে। হ্যাঁ, কেন কথা বলবে? দেখুন শহরের প্রভাব কিভাবে গ্রামে পড়েছে, বুঝতে পারছেন? এগুলোই আস্তে 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 করে আমাদের ওই কলকাতা শহরের ওই ড্রেন যেরকমভাবে জ্যাম হয়, এগুলোও কিন্তু সেই একইভাবেই হবে। এগুলোই শহরের কুপ্রভাব। এই যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, এটা ওটা সেটা, এগুলো ছিল না আগে। আগে সত্যি প্লাস্টিক ছিল না। আমি আগে কোনো দিন এখানে প্লাস্টিক দেখিনি। এখন তো আগে একটা সময় যখন বিয়েবাড়িতেই খাওয়া দাওয়া হতো, তখন সেটাই কলা পাতাতে হতো, একদম পরিষ্কার কলা পাতাতে হতো। এখন তো থার্মোকল দিয়েও হতে দেখেছিলাম, কিন্তু থার্মোকলটাকে যাই হোক, মানে অনেক বড় ব্যাপার যে থার্মোকলটাকে তারা ব্যান করে দিয়েছে, ওকে এখন কাগজের প্লেটটাকে অনুমোদন দিয়েছে। যদি থার্মোকলটাকে করে রাখতো তো পুরো সর্বনাশ হয়ে যেত, কারণ থার্মোকলগুলো তো টাইপ অফ প্লাস্টিক। তো থার্মোকল যখন হতো তখন অনেক বাড়ি আছে যারা খাওয়া দাওয়ার পর মাঠেই ফেলে দিত এবং হাওয়াতে সব জায়গায় মাঠে মিশে যেত। যাই হোক, প্রশাসন থেকে এটাকে বন্ধ করেছে, আমি খুব উপকৃত, মানে সত্যি আমার খুব ভালো লাগছে। দেখুন, এটা হাঁসের বিচরণ কেন্দ্র, কত হাঁস, অর্ধেকটা ডাঙা আর অর্ধেকটা জলের মধ্যে, খুব সুন্দর লাগছে। দেখুন, আমি ভাবলাম একবার দেখাই আপনাদের। এটা নতুনত্ব কিছু না, আপনারা সবাই জানেন, আপনারা গ্রামে ঘুরতেই যান, আমার ভালো লাগলো, আমি তুলে রেখে দিই। কালকে এদের জন্য অত্যাধুনিক কিছু ঘর বেরিয়ে যাবে, অত্যাধুনিক কিছু চিন্তাভাবনা বেরিয়ে যাবে, এটা তো আমি 20 বছর পরে দেখতে পারবো না যে এরকম ছিল। এটা সুন্দরবনের লাইফস্টাইল, সুন্দরবন ভিলেজের প্রত্যন্ত গ্রামের কিন্তু এটা দৈনন্দিন জীবন। দেখুন, এদেরকে নিয়ে যাওয়া, এদের পরিচর্যা এবং এদের মানে লালন পালন করা কতটা সহজ দেখুন। যেহেতু এখানে জল আছে, একটা নেট দিয়ে রেখে দিয়েছে, ব্যাস সারাদিন এরা এখানে থাকবে, খুব সুন্দর।